ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 10 জন যাত্রী। দুপুর 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 4 জন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘাটিহাতা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 11:30টার দিকে উপজেলার নিয়ামতপুর গ্রামের কবরস্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের সূত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবক সহ স্থানীয় লোকজন অংশ নেন। এক পর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিএম আইডিয়াল কলেজ সড়ক থেকে চরের কান্দি গ্রামের প্রায় 1.5 কিলোমিটার এলজিইডি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের উপকরণ ব্যবহার ও পর্যাপ্ত বিটুমিন ছাড়াই পিচ ঢালাই করা হচ্ছে। এলজিইডির সাইট ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে এসব অনিয়ম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বিষয়টি জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফিউল ইসলাম প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এ সময় স্থানীয়রা দ্রুত তদন্ত ও মানসম্মতভাবে সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই যে দেখতে পাচ্ছেন স্যার, এই যে ভিটামিনটা দিচ্ছে স্যার। স্যার এই যে ওনাদের মন মতন করে যায়, আমরা কিছু বললে বলে চাঁদা নিতে এসেছেন, এই সমস্ত ভয়তে এলাকার মানুষ ওখানে আসে না। কি করুম এই ভাই, হ্যাঁ হুমকি ধুমকি দেয়। এরা ঠিক মতন কাম করেনি, হে গ্রামেরা চেক করে দেয়। শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে নতুন করে সাবেক ছাত্র ও যুব নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন সাবেক ছাত্র যুব নেতা আব্দুর রাজ্জাক রাজু, কামরুজ্জামান মঞ্জু এবং চৌধুরী মাহফুজুর রহমান উজ্জ্বল। পাশাপাশি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল ব্যাপারীকে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে অন্তর্ভুক্তির পরপরই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পিতামাতার কবরস্থান গিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আমাদের মিয়া নুরুদ্দিন অপু সাহেব হুইপ, উনি ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করছে। বিগত দিনে যারা রাজনীতি করছে এদেরকে বর্তমানে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করায় তাকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবহেলিত শরীয়তপুরকে যিনি মডেল হিসেবে গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সেই শ্রদ্ধেয় নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 3.5 বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পুলিশের দাখিল করা চার্জশিট আমলে নিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে আগামীকাল চার্জ গঠন শুনানির দিন ধার্য করেন। এর আগে গত 4 জুন ঘটনার মাত্র 13 দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ট্রাইব্যুনালের বিচারিক সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, আলোচিত এ মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। অন্যদিকে আসামির পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবী না থাকায় আদালত স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন। আমরা এই মামলাটি একটা ন্যায় বিচার নিশ্চিত হবে, আমরা চেষ্টা করব এবং সমাজে যাতে এই ধরনের অভিযোগ যাতে আর না হয় এবং ভবিষ্যৎ থেকে সমাজে মানুষ একটা কঠোর বার্তা পায়, সেজন্য আমরা চাচ্ছি এই বিষয়টা সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় এক ঘটনা ঘটে। এতে এনসিপির 2 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এনসিপির নেতারা অভিযোগ করেন, চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে। নোয়াখালীগামী এক রোগীর জন্য অতিরিক্ত ভাড়া দাবি করা হলে এর প্রতিবাদ করতে গিয়ে অ্যাম্বুলেন্স শ্রমিক ও মালিক সমিতির লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সিন্ডিকেট নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট এইখানে রুগীকে জিম্মি করে, রুগীর আত্মীয় স্বজনদেরকে জিম্মি করে এখানে তারা 3-4 গুণ ভাড়া বেশি আদায় করে। মানুষের পকেট কেটে তারা এই ভাড়া আদায় করে। আপনি যদি এই মেডিকেলে যদি কোনো রুগী ভর্তি হয়, রুগী এখান থেকে যাওয়ার জন্য যদি সিএনজি লাগে, একটা সিএনজি আপনি নিজের ইচ্ছে মতো করে ভাড়া করে নিয়ে আসি, দরদাম করে আপনি এখান থেকে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এখান থেকে যখন একজন রুগীকে আপনি অন্য কোথাও নিয়ে যাবেন অথবা একটা লাশকে অন্য কোথাও আপনি নিয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছে মতো প্রয়োজন অনুযায়ী আপনার সাধ্য মতো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে আপনি কখনোই এখান থেকে বেরোতে পারবেন না। খুলনায় 6 দফা দাবিতে ইন্টার্নি চিকিৎসকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরাও আজ কাজে যোগ দেননি। তারা বলেন, চিকিৎসক সমাজের বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। দীর্ঘ সময় লেখাপড়া করেও তারা চাকরির ক্ষেত্রে ন্যায্য বেতন পাচ্ছেন না। রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রায় হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। বক্তারা আরও বলেন, বিসিপিএস এর একটি নোটিশের মাধ্যমে এফসিপিএস পরীক্ষায় আসন সংখ্যা ও বেতন সীমিত করে চিকিৎসকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা অনতিবিলম্বে চিকিৎসকদের 6 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু হয় বলে জানিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। বেলা 11:30টার দিকে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের দাবি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিল সহ তাদের উত্থাপিত 6 দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আন্দোলনের কারণে হাসপাতালের সেবায় কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এদিকে 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ দুপুর থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সমাবেশ করে ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা। তবে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা সহ গুরুত্বপূর্ণ সেবা সচল রয়েছে। এখানে 35,000 টাকা খুবই অপ্রতুল। আমরা চাচ্ছি যে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা 20,000 থেকে উন্নীত করে 30,000 এবং ট্রেনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সাথে সামঞ্জস্য করে আমাদের কাজের পরিসীমা নির্দিষ্ট না, কিন্তু বেতন খুবই স্বল্প। এটা দিয়ে আমরা কিভাবে চলি? আমরাও তো মানুষ, আমাদেরও তো পরিবার নিয়ে চলতে হয়। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে 5 বছর ধরে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম। বন্ধ রয়েছে সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ ইউনিট। ফলে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর হাসপাতালে উপপরিচালক জানান, দক্ষ জনবলের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এখনও পূর্ণাঙ্গ জনবল কাঠামো অনুমোদন হয়নি। দর্শক প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের তথ্যচিত্রে তামান্না সাদিকা আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। 2014 সালে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি 882 কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয়। তবে হাসপাতালের সেবা কার্যক্রম 2021 সালে শুরু হলেও আজও চালু হয়নি শত কোটি টাকার যন্ত্রপাতি ও একটি 10 শয্যার আইসিইউ ইউনিট বিভাগ। আধুনিক এই সরকারি হাসপাতালে চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে বিভাগগুলোর যন্ত্রপাতি সচল করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন এই প্রতিষ্ঠানে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। একটা মেডিকেলে যদি এমআরআই মেশিন, আইসিইউ, ইসিইউ এগুলো যদি না থাকে তাহলে পাবলিক সাধারণ জনগণ কীভাবে চিকিৎসার সুবিধাটা নেবে? আমাদের যেহেতু সিরাজগঞ্জের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছে, তাকে আমরা অনুরোধ করব আমাদের সিরাজগঞ্জের মেডিকেল কলেজের সিসিইউ, আইসিইউ যেন সার্বক্ষণিক যেন সক্রিয় থাকে এই ব্যবস্থা করার জন্য। অনেকেরই তো একটা প্রাইভেট হাসপাতালে যা ভর্তি হওয়ার মতো তার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই,
যাতে এখানে আসলে সব কিছুই পাওয়া যায়, সেটা এখানে হোক, সেটাই আমরা চাই। এত বড় একটা হসপিটাল এখানে আইসিইউ থাক এবং আরও যেই পরীক্ষার যন্ত্রগুলা সবগুলোই যেন এখানে থাকে। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ স্থাপন করা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা সম্ভব হয়নি, জানালেন হাসপাতালের উপ সহকারী পরিচালক। আমরা মন্ত্রণালয়ে অধিদপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দেওয়া হয়েছে, তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ফাংশনিং রয়েছে, কিন্তু আসলে জনবলের জন্যই মূল সমস্যাটা জনবল। শত কোটি টাকা ব্যয় অথচ সেবার অভাবে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এই আধুনিক হাসপাতাল কি তাহলে শুধুই নামেই সীমাবদ্ধ থাকবে? এমনটাই আশঙ্কা স্থানীয়দের। তামান্না সাদিকা, মাই টিভি। বরগুনার সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে খাল থেকে শামীম নামে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা রক্তের দাগ ও জুতা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তল্লাশি চালিয়ে কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শামীম রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমি বড় হইতে কিন্তু 4:30 আমি খবর পাইছি, ওই ডাকাতকে কইছি, ডাকাতকে আমার পুত্র একবার খবর পাইছি। আমরা জিজ্ঞেসি বিভিন্ন লোকের কাছে, বলছে না আমরা দেখি না। ফোন বন্ধ। সকালবেলা যাই গেছে গেলে আইয়ে দেহে দেওরে ওহিনী রক্ত। স্থানীয় লোকজনের সহায়তায় আমরা খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে কচুরিপানার নিচে আমরা তার মস্তকবিহীন মানে মাথাবিহীন লাশ উদ্ধার করি। মস্তকবিহীন অর্থাৎ গলা কাটা অবস্থায় শুধু বডিটা আমরা উদ্ধার করতে পেরেছি। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। দুপুর 12টার দিকে উপজেলার গজারিয়া কোস্টগার্ড স্টেশনের সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নৌ পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে গজারিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শারীরিক গঠন ও অবয়ব দেখে মৃত ব্যক্তির বয়স আনুমানিক 40 বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নওগাঁর মান্দায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তৈয়বুর রহমান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল 11:30টার দিকে উপজেলার হাটইর গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বের আম পাড়াকে কেন্দ্র করে আজ সকালে তৈয়বুর রহমানের সাথে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে স্থানীয় সৈয়ব আলী এবং তার ছেলে সুজাত, ইমরান ও সুমন সহ আরও 7-8 জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তৈয়বুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় ও মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করার পর তার মৃত্যু হয়। পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদেরকে হাসপাতালে পাঠায় এবং যিনি মারা গেছেন তার লাশ আপনার সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে 7 বছর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রুবেল নামের এক যুবকের বিরুদ্ধে। উপজেলা কুল্লা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তার রুবেল পেশায় একজন অটো চালক এবং মাদকাসক্ত বলে জানা যায়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। পরে প্রতিবেশীরা এগিয়ে আসলে শিশুটি রক্ষা পায়। স্থানীয় জনতা অভিযুক্তকে মারধর করে 999-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে 10 বছর বয়সী এক এতিম শিশুর উপর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে। পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসে 2 বছর আগে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা। পরে তার লেখাপড়া বন্ধ করে দিয়ে গৃহকর্মীর মতো বিভিন্ন কাজ করানো হতো বলে অভিযোগ। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওর বাবা নেই, ওর মা নেই, তখন ওর নানির কাছে ছিল। ওর মা মরে গেলে ওর নিয়ে গেল, নিয়ে গিয়ে ওর ভালো সেবা যত্ন করে না। এখন ওর আর কষ্ট না, মেরে ধরে রক্ত পাত করে দিয়ে আর বিদায় করে দিয়ে। মা ওরা এতিমের বিচারটা আগেই চাও।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সততা আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তর জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি বাজারটির বিভিন্ন দোকান মনিটরিং করেন। মনিটরিংকালে সততা আইসক্রিম ফ্যাক্টরিতে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর প্রক্রিয়া আইসক্রিম তৈরি করা হচ্ছে। বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআই এর লোগো আইসক্রিমের মোড়কে ব্যবহার করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক স্বপন দাসকে সমুদায় টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতান ও শ্রীনগর থানা পুলিশের একটি দল। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে কাশেম গাজী নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দুপুরে পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউপির বাদামতলী এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০,০০০ টাকা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু। নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর অভিযানে প্রায় ২.৫ লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দুপুরে উপজেলার তাজপুর, সাতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। মানিকগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণের পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সদর উপজেলার ৬০ জন নারী পুরুষ পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিনের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শাহজাহান সিরাজ, পাট উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম ও পাট পরিদর্শক আশিস কুমার ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেজ শীর্ষক প্রকল্পের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুল মাহমুদ ভুইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপপরিচালক মিজানুর রহমান খান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম। বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সিলেট অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের বিজ্ঞ পাখি ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও ৩ অঞ্চলের গাইড সদস্যদের সমন্বয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর একটি অভিজাত সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চল আঞ্চলিক কমিশনার বাবলি পুরস্কারস্থ এর সভাপতিত্বে ও জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনারের কাজী জেবুন্নেসা বেগম পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সিলেট মোহাম্মদ মশির রহমান সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ। মাদারীপুরে মাদক সেবন বাধা দেয় পাটের গোডাউনের অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার সহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার মধ্যরাতে মাদারীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের চর মুগরিয়া বন্দরে এ ঘটনাটি ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় পৃথক ২টি অভিযানে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার ভোর রাতে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অভিযানে বিল্লাল হোসেন ও আলমগীর হোসেন নামে ২ জনকে এবং অপর অভিযানে শামীম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে তৃণমূল পর্যায়ে অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এক গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে রায়পুর থানা ভবন প্রাঙ্গণে গ্রাম পুলিশের মাসিক প্যারেড অনুষ্ঠান শেষে রায়পুর উপজেলার ১ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দায়িত্বরত গ্রাম পুলিশ জাকির হোসেনকে ১ মাসে ৩টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া। ফরিদপুরে নববিবাহিতা মায়া আক্তার স্বপ্না হত্যার বিচার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজনরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিহতের পরিবারের দাবি, বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় স্বামীর বাড়িতে স্বপ্নের রহস্যজনক মৃত্যু হলেও প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা হয়নি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। দ্রুত তদন্ত শেষ করে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। কাছে আমি আবেদন আমি নিজে বিচারটা চাই, আমি গরিব মানুষ, বিচারটা যদি পাই এটুকু আমার দাবি, আর কোনো দাবি নাই। রংপুরের পীরগঞ্জে নিরাপদ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছোট রসুলপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত তানভীর আহমেদ ও পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাই টিভি রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবিব এবং সঞ্চালনা করেন মোহাম্মদ কামরুজ্জামান। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ বারের নির্বাচিত মেয়র আনিসুর রহমান এবং তার বোনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। গাজীপুরে ভয়াবহ আকার ধারণ করেছে মাদক। হাত বাড়ালে মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন দেশি বিদেশি নেশা জাতীয় দ্রব্য। দিনরাতের কোনো পার্থক্য নেই, চাইলে অতি সহজেই মিলছে এসব মাদক। এতে কিশোর তরুণ থেকে শুরু করে বয়স্করাও জড়িয়ে পড়ছে এসব মরণ নেশায়, যার ফলে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ। দর্শক, গাজীপুর থেকে মোহাম্মদ আব্দুল হামিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। গাজীপুরে ভয়াবহ মাদকের বিষাক্ত ছোবলে অকালে ঝরে পড়ছে তাজা প্রাণ, শূন্য হচ্ছে মায়ের বুক, বাড়ছে পারিবারিক কলহ, ধ্বংস হচ্ছে পরিবার। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত, কখন মাদকের নেশার জালে আটকে পড়ে তাদের প্রিয় সন্তান। অন্যান্য সব ভয়ঙ্কর মাদকের মতো ইয়াবা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সহজলভ্য হয়ে উঠেছে। এই নেশা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ভবিষ্যতে পরিস্থিতি কোন পর্যায়ে যায় তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এই ভয়াবহ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষার জন্য অভিভাবকদের পাশাপাশি পুরো জাতি আজ শঙ্কিত। মাদক ব্যবসায়ী শুধু মাদক বিক্রি করে না, তারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বিক্রি করছে। মাদকের পিছে দৌড়াদৌড়ি করে যুব সমাজটা ধ্বংস করেছে, চুরি, ছিনতাই, ধর্ষণ, বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে তারা। প্রায় ঘরে ঘরে নেশাখোর তৈরি হয়ে গেছে এবং অনেকের ঘর সংসারও এরকম নষ্ট হয়ে গেছে। 9, 10 বা কলেজে পড়ে সবাই এই নেশার সাথে জড়িত হয়ে গেছে। আমরা সকলেই চাই এই নেশার থেকে সবাই যেন মুক্ত থাকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সকল প্রকার অসঙ্গতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পুলিশ। তিনি আরো বলেন, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 6 শতাধিক মাদক মামলা হয়েছে। গাজীপুরের বিপুল সংখ্যক বস্তি আছে, সেখানে অপরাধের দুর্গ গড়ে তোলা হয়েছে। এমনও পাওয়া গেছে যে সেখানে কেউ মনে হয় পা পড়ে নেই, শতাধিক কক্ষ সেখানে তৈরি হয়েছে, সেখানে বসে মাদক সেবীরা সেবন করে থাকে। কিন্তু আমরা যখনই সেটা ঘেরাও করি, তারা চারিদিক দিয়ে বের হয়ে যায়, সুরঙ্গ দিক দিয়ে বের হয়ে যায়, কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায় না। ব্যাপক সংখ্যক মাদক সেবীকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমান বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এখানে 641টি মাদক মামলা
দিয়েছি। আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। এই ভয়াবহ মরণ নেশার হাত থেকে গাজীপুরকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনী সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এমন প্রত্যাশা সচেতন মহলের। জোয়ার রহমান, মাই টিভি নিউজ। ঢাকার ক্রমবর্ধমান পানির চাহিদা মেটাতে এবং ভূগর্ভস্থ পানির উপর বিপজ্জনক নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীতে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গর্ধবপুরে নির্মাণাধীন পানি শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তথ্য জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার সংকট মোকাবিলা করতে মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার 2 সিটি কর্পোরেশনে সরবরাহের মেগা উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, এই প্রকল্প চালু হলে প্রথম পর্যায়ে প্রতিদিন প্রায় 50 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া ভবিষ্যতে একই ধরনের আরও একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। গ্রাউন্ড লেয়ারটা বহু নিচে নেমে যাচ্ছিল, প্রায় 1000 মিটার নেমে যাচ্ছিল। একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। সেটাকে মোকাবেলা করার জন্য মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে। এরপরে আবার একটা প্রজেক্ট নেওয়ার চিন্তা আছে, যেটাতে আমরা 100 মিলিয়ন কোটি 50 কোটি পানি আমরা ঢাকা শহরে দিতে পারবো। এটা দুটো মিলে 100 হবে এবং এইভাবেই আমাদেরকে আপনার সারফেস ওয়াটারকে ব্যবহার করতে হবে।